ভূত সত্যি আছে কি না আমি জানি না। যদি থেকেও থাকে তাহলে কোনোদিন আমি তাকে দেখিনি। এজন্য আমি খুশি, কারণ যদি সত্যি ভূত সামনে এসে দাঁড়ায় তাহলে ভয়ে আমি তাকে ঠিকমতো দেখতে পারতাম কি না সেটাই সন্দেহ। ভূত দেখার কোনো ইচ্ছাও আমার নেই। আমার হার্টও খুব দুর্বল। আর সবাই বলে ভূত নাকি খুব দুষ্টু হয়। তবে একটা অদ্ভুত ঘটনা আমি একবার দেখেছিলাম। সেটা ঘটেছিল রাঁচিতে, তবে পাগলা গারদে নয়, সাধারণ সরকারি রাস্তায়। ঘটনাটা হলো এই: একদিন একটা ধার করা সাইকেল নিয়ে আমি হুডরুর দিকে পাড়ি জমিয়েছিলাম, কিন্তু প্রায় 7 মাইল যাওয়ার পর হঠাৎ সাইকেলের একটা টায়ার পাংচার হয়ে গেল। একটা কথা আছে, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আমার ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছিল। যেখানে সন্ধ্যা হয় সেখানেই সাইকেলের টায়ার পাংচার হয়। চারপাশে কোনো মানুষ ছিল না, জায়গাটাও ছিল জঙ্গলে ঘেরা। আরও 5 মাইল গেলে একটা গ্রামের মতো জায়গা পাওয়া যেত, কিন্তু সাইকেল কাঁধে নিয়ে এতটা পথ যাওয়া খুবই কঠিন ছিল। যদি আগে জানতাম যে শেষে এতটা হাঁটতে হবে, তাহলে হাতে সাইকেল পেলেও আমি সেটাই চড়তাম না। তখনও পুরো সন্ধ্যা নামেনি, তবে নামতে আর বেশি দেরি নেই। সামনে গেলে 5 মাইল, আর ফিরে গেলে 7 মাইল যেতে হবে। আমি দাঁড়িয়ে ভাবছিলাম কোন দিকে যাব, কিন্তু সত্যি বলতে হাঁটতে যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না। প্রায় আধ ঘন্টা ধরে একই কথা ভাবছিলাম। আমার উত্তরও ছিল একটাই: প্রাণ থাকতে এতটা হাঁটবো না। তবে মনে হচ্ছিল এই জায়গায় কতক্ষণ নিরাপদে থাকা যাবে। সন্ধ্যা নেমে গেছে, আকাশে বাঁকা চাঁদের হালকা আলো। এই এলাকায় বাঘ বের হওয়ার খবর ছিল, তাই কখন বাঘের ডাক শুনতে হবে সেই ভয়ও ছিল। তবুও আমি আশা ছাড়িনি। ভাবছিলাম নিশ্চয়ই কোনো না কোনো উপায় হবে। একটু অপেক্ষা করলে হয়তো এমন কিছু ঘটবে যাতে আমি সহজেই বাঁচতে পারবো। গল্পের বইয়ে তো এমন ঘটনা অনেকবার পড়েছি, আমি নিজেও গল্পে এমন লিখেছি। তাহলে আজ আমার সঙ্গেও এমন কিছু ঘটবে না, তার প্রমাণ কি? গল্পের নায়ক কি কখনো বাঘের পেটে যায়? তাহলে একজন গল্প লেখকই বা কেন যাবে? এই ভরসা নিয়ে আরও আধ ঘন্টা অপেক্ষা করলাম। শেষে সত্যি একটা লরি আসতে দেখলাম। খুব দ্রুতও নয়, আবার খুব ধীরেও নয়। লরিটি রাঁচির দিকে যাচ্ছিল। আমি তাড়াতাড়ি টর্চ জ্বালিয়ে জোরে জোরে নাড়াতে লাগলাম, যাতে ড্রাইভার আমাকে দেখতে পায়। শীতের রাত, হালকা চাঁদের আলো, আর চারদিকে কুয়াশা থাকায় টর্চের আলো হয়তো তার চোখে পড়বে, এই আশা ছিল। লরিটি আমার একেবারে সামনে এসে পৌঁছলো, কিন্তু এক মুহূর্তের জন্য থামলো না। যেমন এসেছিল তেমনি চলে গেল। রাস্তার বাঁক ঘুরে অল্প সময়েই চোখের আড়াল হয়ে গেল। আমি শুধু টর্চ নাড়িয়ে নিজের হাতটায় ব্যথা করলাম। মনে হলো শেষ পর্যন্ত বুঝি 7 মাইল হেঁটেই ফিরতে হবে। কুয়াশার মধ্যে সাইকেল ঠেলে এতটা পথ যাওয়ার কথা ভাবতেই বুক কেঁপে ওঠে। মনে হলো এর চেয়ে বাঘের পেটে গিয়ে স্বর্গে পৌঁছানোই যেন খুবই সহজ। না, বাঘের পেটে যাওয়ার কোনো প্রশ্ন নেই। নিশ্চয়ই কিছু একটা হবে। আর একটু অপেক্ষা করি। এদিকে কুয়াশা আরও ঘন হয়ে গেছে, চাঁদের আলো আরও ম্লান হয়ে গেছে। আমি নিজেকে সাহস দিচ্ছিলাম। ঠিক তখনই কুয়াশার ভেতর থেকে দুটি হলুদ চোখ এগিয়ে আসতে দেখলাম। প্রথমে মনে হলো বাঘ নাকি, কিন্তু ভালো করে দেখে বুঝলাম না, ওটা বাঘ নয়। কারণ দুই চোখের মাঝের যে দূরত্ব, সেটা অনেক বেশি ছিল। সেটা বাঘের হতে পারে না। বাঘের দৃষ্টি ওইরকম হয় না। তাই আমি আবার টর্চের আলো জোরে জোরে নাড়াতে লাগলাম। দেখি একটা ছোট বেবি অস্টিন গাড়ি আসছে। গাড়িটা এত ধীরে চলছিল যে
একজন মানুষ হাঁটলেও তার চেয়ে দ্রুত যেতে পারে। গাড়িটা আমার সামনে চলে এলো। আমি চিৎকার করে বললাম, এই রোক কে, এই রোক কে। কিন্তু গাড়ি থামলো না, ধীরে ধীরে আমার পাশ দিয়ে চলে যেতে লাগলো। আমি বুঝলাম এখনই কিছু করতে হবে, নইলে এই সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। তাই আর দেরি না করে চলন্ত গাড়ির দরজা খুলে ভেতরে উঠে পড়লাম। চলন্ত গাড়িতে ওঠা সহজ নয়, তবু অন্য কোনো উপায় ছিল না। আমার সাইকেলটা রাস্তার ধারে পড়ে রইল। ভাবলাম, যদি রাতে বাঘের শিকার না হই তাহলে সকালে এসে নিয়ে যাব। সাইকেলের মালিককে খবর দিলেই তো তিনি এসে নিয়ে যাবেন। আমি গাড়ির ভেতরে আরাম করে বসলাম। তারপর ড্রাইভারকে বলতে গেলাম, আমাকে লালপুরের মোড়ে নামিয়ে দেবেন, ডক্টর যদুগোপালের বাড়ির কাছে। কিন্তু কথা শেষ করতে পারলাম না। আমি অবাক হয়ে দেখলাম, যেখানে ড্রাইভার থাকবার কথা সেখানে কেউ নেই। সিট পুরো ফাঁকা। ভয়ে আমার গলা শুকিয়ে গেল। মনে হলো জামার কলার ধীরে ধীরে গলায় শক্ত হয়ে চেপে বসছে। হাতও নাড়াতে পারছিলাম না। শীতের রাতেও আমার সারা শরীর ঘামে ভিজে গেল। কয়েক মিনিট পর কোনোভাবে নিজেকে সামলে নিয়ে আমার মুখ থেকে বেরিয়ে এলো, ভূত, ভূত, এটা 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 নিশ্চয়ই ভূত, এটা নিশ্চয়ই ভূত। কিন্তু আমার কথা যেন কেউ শুনলই না। ড্রাইভার ছাড়া গাড়িটা যেমন চলছিল তেমনি চলতে লাগলো। আরও আশ্চর্যের বিষয় হলো, গাড়ির ইঞ্জিনের কোনো শব্দই ছিল না। মনে হচ্ছিল ইঞ্জিনই চলছে না। তবুও গাড়ি ঠিক মতো রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিল। সব কিছু দেখে আমি ভয়ে অবাক হয়ে গেলাম। ভাবলাম, হাঁটতে যাওয়ার চেয়ে এই গাড়িতে বসে থাকাই ভালো। তাই সাহস করে সেই রহস্যময় গাড়িতেই বসে রইলাম। আমি কোনো দিনই খুব পরিশ্রম করতে পছন্দ করি না। জোর করলে হয়তো হাঁটতে পারতাম, কিন্তু তাতে কি লাভ? তাই আর ঝুঁকি না নিয়ে গাড়িতে থাকার সিদ্ধান্ত নিলাম। সব সময়ের মতো এবারও আমার আলসিমেই জিতে গেল। তাই আমি সেই গাড়িতেই বসে রইলাম। প্রায় 2 ঘন্টা পরে গাড়িটি একটা রেল ক্রসিংয়ের কাছে পৌঁছলো। গেট পার হয়ে যখন রেল লাইনের একেবারে কাছে চলে এসেছি, তখন হঠাৎ আমার হুঁশ ফিরল। ঠিক সেই সময় দূর থেকে হুস হুস শব্দ শুনতে পেলাম। বুঝলাম একটি ট্রেন দ্রুত এগিয়ে আসছে। একটু পরেই ট্রেনের ইঞ্জিনের আলো দেখা গেল। কিন্তু আশ্চর্যের বিষয়, আমার গাড়ি একটুও থামছে না। আমার মনে হলো ভাড়া না দিয়ে গাড়িতে ওঠার শাস্তি হিসেবে বুঝি সেই অদৃশ্য ভূত আমাকে নিজের সঙ্গে নিয়ে যেতে চাইছে। চারদিকে নীরব রাত। সেই নীরবতা ভেঙে ট্রেনটি গর্জন করতে করতে এগিয়ে আসছিল। মনে হচ্ছিল মৃত্যুই যেন আমার দিকে ছুটে আসছে। আমি তাড়াতাড়ি দরজার হাতল খুঁজতে লাগলাম। যেভাবেই হোক এক্ষুনি নেমে পড়তে হবে, আর এক মুহূর্ত দেরি করা কার্যকর হবে না। অনেক কষ্টে দরজা খুলে গাড়ি থেকে নেমে পড়লাম। আশ্চর্য, আমি নামার সঙ্গে সঙ্গেই গাড়িটাও থেমে গেল। ঠিক তক্ষুনি ট্রেনটি প্রচণ্ড শব্দ করে আমাদের সামনে দিয়ে চলে গেল। কয়েক মুহূর্ত আমি কিছুই বুঝতে পারলাম না। ট্রেন চলে যাওয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক হলাম। দেখলাম আমি এখনো বেঁচে আছি, গাড়িটাও ভাঙেনি, দুজনেই ঠিকঠাক আছি। আমি তখনও অবাক হয়ে ভাবছি, কিভাবে এত বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম। এমন সময় দেখি চোখে চশমা পরা একজন ভদ্রলোক গাড়ির পেছন দিক থেকে বেরিয়ে এলেন। তিনি আমার কাছে এসে বললেন, একটু সাহায্য করবেন? দয়া করে গাড়িটা একটু ঠেলে দিন। প্রায় 8 মাইল আগে গাড়িটা নষ্ট হয়ে গেছে। তখন থেকে আমি এটাই ঠেলে নিয়ে আসছি। এতক্ষণে একজন মানুষও পেলাম না যে একটু সাহায্য করবে। আর একটু ঠেলে দিলেই হবে।
রেল লাইন পার হলে আমার বাড়ি। ওই ওই যে সামনে দেখতে পাচ্ছেন, ওখানে। আর মাত্র 1 মিনিটের পথ। দাদা একটু ঠেলে দিন না। শুনলেন শিবরাম চক্রবর্তীর কলমে এক ভুতুড়ে কাণ্ড। পরের সপ্তাহে আরও একটা নতুন গল্প নিয়ে আসবো আমি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুনতে থাকবেন। ধন্যবাদ।